সেরা বাংলা গল্পে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি আমাদের গল্পগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আজকে আমরা শুনব হেমেন্দ্র কুমার রয়ের মোহনপুরের শ্মশান। আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, চোখে দেখেও নি। খুব সম্ভবত তার মৃত্যু হয়েছে আমার জন্মাবার আগেই। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সঙ্গে আমি পরিচিত হলাম কী করে? আগেই এই জিজ্ঞাসার জবাব দেওয়া উচিত, নইলে আপনারা হয়তো ভাবতে পারেন যে নিজের মন গড়া একটা আজগবি উপকথা বলে আমি খামোখা আপনাদের পিলে চমকে দেবার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমিও অস্বীকার করি না এই কথা। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি তা সত্য বা মিথ্যা বলে একতরফা ডিক্রি জারি করার অধিকারও আমার নেই। বিশ্বাস করা এবং না করার সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্কর বসু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটাবার জন্য আমাকে তিনি সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে আর কখনো এখানে আসিনি। বৈঠকখানায় ঢুকতেই একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। চিত্রের বিষয়বস্তু এই: চারিধারে অন্ধকার, একটি তরুণী, তার ডান হাতে সেকেলে লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশ অন্ধকারের ভিতরে প্রায় মিলিয়ে গেছে, কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব ও জীবন্ত সৌন্দর্যে ভরা সেই মুখ। পটের একপাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এক মূর্তি। সে যুবক, এবং তার চোখে মুখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরী লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে, মানুষের বুকের রক্ত যাতে জমে যায় বরফের মতন। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কী দেখাতে চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। শঙ্কর হেসে বলল, হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনোই দেখোনি। না, ছবিতে চিত্রকর যে কী দেখাতে চায় ভাই, মনে হচ্ছে এখানে কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর উপর একদিন সত্য সত্যই তার অভিনয় হয়ে গিয়েছে। তোমার অনুমান মিথ্যে নয় বন্ধু। ছবিখানি আঁকা হয়েছে একটা সত্য ঘটনাকে অবলম্বন করে। কী ঘটনা? ভয়ঙ্কর। ওই ছবিতে ফুটেছে একটা বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা। আর ওই যে যুবক দেখতে পাচ্ছ, ওর নাম হচ্ছে আনন্দমোহন সেন। কে ওরা? লীলার বাবার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালকার একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এখানা তারই আঁকা। এরা কেউই আজ বেছে নেয়। বাহ, ইন্টারেস্টিং। এখন গল্পটা শুনি। আমার বাবা আনন্দমোহনের নিজের মুখ থেকে গল্পটি শুনে আমাকে বলেছিলেন অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাওয়ার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু গল্পটা কি? আরে একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক জমে নিরালা রাতের ছায়ায়। গল্পটি খালি ভয়ানক নাকি অলৌকিকও শুনলেই বুঝবে বন্ধু।
সেদিনের সন্ধ্যাটা ছিল গল্প শোনার পক্ষে রীতিমতো উপযোগী। সন্ধ্যের আগে ঝমঝম করে বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ায় উদ্দাম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে থেকে ফুটছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবী ঢাকা অন্ধকারের ঘেরাটোপে। মাঝে মাঝে অন্ধকারকে ধাক্কা মেরে মেঘের পর্দা ছিঁড়ে আকাশ থেকে পৃথিবীতে স্যাঁত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বসিত তরঙ্গভঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেল টেবিলের ওপর টিম টিম করে জ্বলছে হারিকেন ল্যাম্প, আর তার আলো বারান্দার অন্ধকারকে উদ্ভাসিত করে তুলেছিল মাত্র। স্পষ্ট করে কিছু দেখা যায় না এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটি রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুখানা পুরাতন ইজি চেয়ারের উপর চুপ করে বসে আছে শঙ্কর এবং হিমাংশু। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। তারা উপভোগ করছিল এই বৃষ্টিধারা ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেবার জন্যই হঠাৎ একটা বাদুড় এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটপট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। হিমাংশু বলল, লেখকরা অলৌকিক গল্প বলবার সময় প্রায় বাদুড়ের উল্লেখ করে। তোমার গল্পে বাদুড় আছে নাকি ভাই? আরে না না, তাহলে সেই ভ্রম সংশোধনের জন্যই বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ দাও। নাও এখন গল্প শুরু করো। আজ থেকে অন্তত 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহং জ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভিতরে এই স্বভাবের প্রকাশ পাওয়া যায় সবচেয়ে বেশি। বাংলাদেশে প্রাচীন ধনী পরিবারের বসতবাড়ির ভিতর গেলেই দেখা যাবে দেওয়ালে চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র। অধিকাংশই হচ্ছে পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনেরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করে। কিন্তু সেকালে ছিল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলোকে অবিনশ্বর করবার জন্য বড় বড় চিত্রকারকে আহ্বান করতেন। সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছে থাকলেও এই বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার তত টাকা থাকত না তাদের পকেট বা ট্যাঁকে। চন্দ্রবাবু সেকালকার একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্প সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করবার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা মহারাজা এবং জমিদার আশ্রয় গ্রহণ করতেন সাগ্রহে। চন্দ্রবাবুর ছাত্রও ছিল বেশ কয়েকজন। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ। তার বাড়ি ঘর আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্ট প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন একেবারে বাড়ির ছেলের মতো, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আঁট নিয়ে তিনি সর্বদাই এত মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার স্মরণপথে উদিত হয়নি মনুষ্য সমাজে বিবাহ বলে কোনো কিছু অনুষ্ঠানের অস্তিত্ব আছে। তার পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্য সেই পালন করত,
আর গৃহস্থালী বাইরেকার যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের উপর। এই দুজনের হাতে সমস্ত কাজ ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে করতেন কলালক্ষ্মীর সেবা। কলিকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগত না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। আসল গল্প শুরু করবার আগে আরেকটা কথা বলে রাখা দরকার। লীলার বয়স হয়েছিল 16-17। তখনকার দিনে এত বয়সের কুমারী কন্যার সংখ্যা খুবই অল্প ছিল, কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম বা খ্রিশ্চান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিকমতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী, রং গড়ন চোখ মুখ ছিল এমন যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার উপরে লীলার প্রকৃতিও ছিল অত্যন্ত মধুর, অতীব নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে আনন্দ হবে আকৃষ্ট, এ হচ্ছে খুব সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় একটু বুঝতে পারত, যদিও আনন্দ কোনো দিনই মুখে প্রকাশ করেনি তার নিজের মনের কথা। আনন্দ ও লীলা ছিল একই জাতের লোক, তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহের প্রসঙ্গ ওঠাও অসম্ভব, এই সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সেই লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয়তো খাপ্পা হয়ে উঠবেন, নয় হেসেই উড়িয়ে দেবেন এমন অদ্ভুত প্রস্তাব। এতএব নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল আনন্দ। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন, তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যে স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসায় অবলম্বন করতে পারবে। আর স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি পসার হয়, তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই কোনো আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল শুধু সেই আশাতেই। তখন সন্ধ্যা হয়। অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে কাজ করছে আনন্দ একাকী। একখানি বড় ঘর দোতলার ওপরে। এখানে সেখানে দেওয়ালের উপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকরেরা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং ব্যবহার করত যারা, শিক্ষিতরা অবজ্ঞা করে তাদের ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন সর্বপ্রথমে শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হবার জন্য আনন্দমোহন পরিশ্রম করত প্রায় দিবারাত্রিব্যাপী। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে গেলে সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা পাপীকে ধরে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি তো প্রায় সম্পূর্ণ হয়ে এসছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না, আনন্দও কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কীরকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তাদের ধারণায় আনতে পারছে না। বিলিতি ছবিতে ডিমন ও ডেভিল প্রভৃতিকে সে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতন চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পিছনে থাকে ল্যাজ এবং পায়ে থাকে গরুর মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি হচ্ছেন নাকি পরম হিন্দু,
গঙ্গা জল ছাড়া আর কোনো জল তিনি পান করেন না। আনন্দ অনায়াসে ফিরিঙ্গি ডেভল বা ডিমনের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিশ্চানি মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই জখম হবে। আর ছবি আঁকা সম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পঞ্জীভূত হয়ে উঠবার চেষ্টা করছে সন্ধ্যের অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যমদূতদের মানে হিন্দু যমদূতদের কীরকম দেখতে? রাক্ষসের মতন? ভূতপ্রেতের মতন? কিন্তু রাক্ষস আর ভূতপ্রেতেদেরই বা চেহারা কীরকম হওয়া উচিত? তাদেরও তো আমি চোখে দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে দিয়ে বলল, নিকুচি করেছে, যমদূতেরা জাহান্নামে যাক, আমি তাদের আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পিছন থেকে চাপা গলায় কে যেন হেসে উঠল। সচমকে আনন্দ ফিরে দেখল, ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি। চিত্রশালার ভিতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল পেঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা। মাথায় প্রায় 6.5 ফুট লম্বা মতন মস্ত একটা পাগড়ি সে এমনভাবে পরেছে যে মুখের আধখানাই দেখা যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতন নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজরাজরা। এমনকি কোটিবন্ধ থেকে ঝুলছে একখানা তরবারি পর্যন্ত। সৈনিকের মতো সিধে হয়ে দাঁড়িয়ে আছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যেও ঝকমক করে উঠছিল তার স্বর্ণখচিত ও নানা রত্নে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দ করেনি। সে রীতিমতো হতবম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বলল, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো তখন যমদূতের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও গলার আওয়াজ শুনলে বুক ধড়ফড় করে ওঠে ভয়, কিন্তু একটা জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বলল, আগে খরিদ্দারের ফরমাস। মূর্তি একখানা হাত রাখল আনন্দের কাঁধের ওপর। আনন্দের মনে হলো তার সর্বাঙ্গের ওপর দিয়ে বয়ে গেল যেন তরঙ্গিত তুষারবাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়। মূর্তি বলল, খরিদ্দারের ফরমাসেও আর কোনোদিন যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয় ভয় বলল, চন্দ্রবাবুর কাছে আপনার কি কোনো দরকার আছে? অনুগ্রহ করে ওই আসনে গিয়ে বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? আগে তিনি কাজে বেরিয়েছেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ। আসছে কাল সন্ধ্যায় ঠিক 8টার সময় আমি আবার তার সঙ্গে দেখা করতে আসব। সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর সোজা বেরিয়ে গেল নিঃশব্দ পদসঞ্চারে। ঘরের আবহ এতক্ষণ যেন তুষারশীল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হলো। চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিকে যায় দেখবার জন্য। ওই জানলাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাবার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সে প্রায় 10 মিনিট কাল জানলার ধারে দাঁড়িয়ে রইল, কিন্তু সদর দরজা দিয়ে কারোকেই বাইরে বেরিয়ে যেতে দেখল না। তবে কি লোকটা এখনো বাড়ির ভিতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দের সমস্ত দেহ হয়ে উঠল রোমাঞ্চিত। কি এক অজানা ভয় সে তাড়াতাড়ি উপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে গেল।
কিন্তু কোথাও কাউকে দেখতে পেল না। তখনই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল। সেই রাত্রেই আনন্দ আগন্তুকের কথা চন্দ্রবাবুকে জানালেন। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, কি বলছো কি? মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণ? কখনো তো তার নাম শুনিনি। কি চান তিনি? নিশ্চয়ই আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তার একখানা ছবি আঁকতে চান। বেশ তো, কাল যথাসময়ে মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনা করবার জন্য চিত্রশালায় উপস্থিত থাকব। পরদিনের সন্ধ্যা। চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ঘরের ভিতর পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে। আনন্দ কই? এখনও তো কারোর টিকি দেখতে পাচ্ছি না। আগে তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছিলেন। কী নাম বলেছিলেন যেন? মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণ? হ্যাঁ, আগে হ্যাঁ। দেখতে কীরকম? দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। আর বয়স? বলা শক্ত স্যার, তবে এটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন। আনন্দ, 8টা বাজতে তো আর 1 মিনিট বাকি। কই এখনও মহারাজা বাহাদুরে দেখা পেলাম না তো। আনন্দ, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব। আমার অনেক কাজ আছে। মহারাজা বাহাদুর যদি তারপরেও আসেন, তুমি তার সঙ্গে কথাবার্তা করো। জীবনে রাজা মহারাজা দেখেছি প্রায় 2 ডজন। কোনো মহারাজের জন্যই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজাদের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। একতলা থেকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ির ওপর শোনা গেল না কারোর পায়ের শব্দ, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্রনারায়ণের মূর্তি। মহেন্দ্রনারায়ণের মূর্তির ভিতর দিয়ে প্রকাশ পাচ্ছিল এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্রনারায়ণ ঘরের ভিতর এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আগে আগে আসতে আড্ডা হোক। মহেন্দ্রনারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়ে রইলেন। চন্দ্রবাবু বললেন, আগে আপনি কি মোহনপুরের মহারাজা বাহাদুর? হ্যাঁ। শুনলাম আমার সঙ্গে মহারাজা বাহাদুরের কোনো দরকার আছে। এই প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্রনারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমারও লোকটা কি বিশ্বস্ত? আগে হ্যাঁ, অত্যন্ত। পরিচ্ছদের ভিতর থেকে একটা ছোট বাক্স বার করে মহেন্দ্রনারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বল। ও যাচাই করে আসুক এই বাক্সের ভিতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগলো না। পরিচিত জহুরি। আনন্দ বলল, বাক্সটা খুলে দেখুন তো। বাক্সের ভিতর ছিল নানা রকম রত্নখচিত অলংকার। জহুরি সবিস্ময়ে বলল, আনন্দবাবু, এসব জড়োয়া গয়না কার? মোহনপুরের মহারাজা। আশ্চর্য, এরকম জড়োয়া গয়না একালেও ব্যবহার হয়? গয়নাগুলো কি ভালো নয়? ভালো নয় বলেন কি মশাই? হ্যাঁ, এমন চমৎকার গয়না আজকাল কেউ দেখতেই পায় না। এরকম গয়নার চলন ছিল সেই নবাবী আমলে। আচ্ছা, ওর দাম কত হতে পারে বলুন তো? হ্যাঁ, নিশ্চয়ই পারি। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষার পর বলল, ভারী দামি গয়না দেখছি। কত দাম হবে? 10 লাখের তো কম নয়। শুনে আনন্দের মাথা ঘুরতে লাগলো। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ টাকা এত হালকা?
ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্রনারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভাইজিকে আমি দেখেছিলাম। তাকে আমি বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজের মুখের দিকে তাকালেন। কি বলবেন বুঝতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব। মহারাজা অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনী পাত্র পাওয়ার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভিতরে জাগ্রত হয়েছে কেমন এক অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাবার ইচ্ছে হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই সে ইচ্ছে তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটা তিনি বললেন, মহারাজা বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়। তার মত না নিয়ে আপনাকে কেমন করে কথা দেব? চন্দ্রমোহন, আমাকে ছলনা করবার চেষ্টা করো না। আমি জানি তুমিই লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। মহারাজার সামনের দিকে 2 পা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয় আরও বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজা অধীর কণ্ঠে বললেন, বলো তোমার মত কি? চন্দ্রবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু মহারাজা, আপনার জাতি? বাধা দিয়ে মহারাজা বললেন, আমার জাতি? তুমি কি জানো না রাজাদের কোনো জাত হয় না? কিন্তু আর কোনো কিন্তু নয়। শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে তার ভেতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গয়না। এই গয়না পাবে লীলায়। তার উপরে যৌতুক স্বরূপ আমি দেব আরও 10 লক্ষ টাকা। এর পরেও তোমার আপত্তি আছে? মহারাজা নিষ্পলক নেত্রে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবু মনে হলো সে জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছাশক্তির হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধেও বেরিয়ে গেল, না না, আমার কোনো আপত্তি নেই। এই সময় গয়নার বাক্স নিয়ে ফিরে এলো আনন্দ। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভিতরে খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে ছোকরা যদি আসতো তাহলে আমি কথা দিতুম না। আনন্দ বলল, জহুরি বললে বাক্সের ভিতরে 10 লক্ষ টাকার গয়না আছে। মহারাজা বললেন, শুনলে তো? চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রবোধ দিতে চাইলেন, মহারাজা দেখতেও সুপুরুষ নয়, বয়সেও নবীন নয়, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার। তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহের সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজা, আমার একটা আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই। কাল ঠিক সন্ধে 8টার সময় তোমার বাড়িতে আমি যাব। আমার ঠিকানা জানেন? জানি। গয়নার বাক্সটা তোমার কাছে রেখে গেলাম। একটা রসিদ দিয়ে দিই। চলে যেতে যেতে মহারাজা বললেন, কোনো দরকার নেই। আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভিতর থেকে বেরিয়ে গেল যেন একটা অপার্থিব ছায়া। আনন্দ নিজের সন্দেহভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানলার ধারে। আজও মহারাজা বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখল না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত আর বড়ই ভয়াবহ। কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করল না, আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝল তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই।
যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতে সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠছিল, এইবারে সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রু জলে। তবু সে স্বার্থপর হতে চায় না। নীলা যদি সুখী হয়, হোক সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধ্যা 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য আহার্যের আয়োজন করেছিলেন প্রচুর। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি ও ছানার পায়েস প্রভৃতি। লীলা নিজের হাতে সারা দিন ধরে এইসব রেঁধেছে। যদিও এখনও সে জানে না যে অতিথি আসছেন তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কী। আনন্দ তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভিতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া পড়েছিল কিছু কিছু, কারণ লীলা মাঝে মাঝে তাকে প্রশ্ন করছে, আনন্দবাবু, আপনার মুখটা শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়েছে এই বলে, না না, শরীরটা আজ তেমন ভালো নেই। আটটা বাজল। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্র নারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাছটা ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজার আবির্ভাব তিনি আশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভিতর থেকে। যদিও এমন চিন্তা হাস্যকর, তবু এই কথাটাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু বিস্মিত হলো না আনন্দ, সে এইটাই আশা করেছিল। মহেন্দ্রনারায়ণ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে আধ ঘন্টার বেশি সময় নেই। তোমার ভাইজি কোথায়? চন্দ্রবাবু বললেন, এই তো দোতলায় গেছে। তবে দোতলায় চলো, মনে রেখো কাঁটায় কাঁটায় 8:30টার সময় আমাকে এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্রনারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন শিউরে উঠলেন। আনন্দেরও 2 চোখ হলো বিস্ফারিত। মহেন্দ্রনারায়ণ আজ এসছেন পদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার উপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ। সে যেন কোনো উন্মাদগ্রস্তের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কটা চুলগুলো এসে পড়েছে কাঁধের উপরে, যেন তেলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। ঠোঁটগুলো কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে 2টো সাপদের মতো হিংস্র হলুদ রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেক দিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্টু প্রেতাত্মা দেহের ভিতরে আশ্রয় নিয়ে মুখখানাকে জ্যান্ত করে রেখেছে খানিকটা। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ বেশ, আসুন মহারাজ বাহাদুর, আমরা দোতলাতেই যাই। সশব্দে ভারী ভারী পা ফেলে মহেন্দ্রনারায়ণ সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলেন, ঠিক যেন যন্ত্রচালিত কোনো মূর্তির মতন। উপরের ঘরে লীলা বসেছিল। মহেন্দ্রনারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতন। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জোর করে প্রণাম করলেন। মহেন্দ্রনারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন,
একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজা বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা সেরে নেওয়া যাক। মহেন্দ্রনারায়ণ অত্যন্ত বিস্মিত স্বরে বললেন, খাবার? মহারাজা বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি আমার কোথায়? সামান্য আয়োজন মাত্র। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি কথা? লীলা এত কষ্ট করে রেঁধেছে। বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা আর বাক্য ব্যয় না করে মহেন্দ্রনারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন? এই নাও 10 লক্ষ টাকার নোট। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। বিবাহ না করে? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহারাজা, রাজ্যের কথা আমি জানি না, কিন্তু এদেশে ও নিয়ম অচল। মহেন্দ্রনারায়ণ শিরে হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরও 1 ফুট। দীপ্ত চক্ষে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে গম্ভীরতর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? হ্যাঁ, লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ। নিজের কথা তুমি রাখতে বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুরে যেতে হবে, বুঝলে? বুঝলে কি বুঝলে না? সেই দীপ্ত দৃষ্টির মধ্যে ছিল কোনো জাদু। চন্দ্রবাবুর মনে হলো তার সমস্ত ইচ্ছাশক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, আর তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আজ্ঞে তাই হবে। কাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে ডুলি আসবে। লীলা যেন প্রস্তুত হয়ে থাকে। তার সঙ্গে আর কেউ যেতে পারবে না, এই আমার আদেশ। তুমি কথা দিয়েছ, এই আদেশ অমান্য করে নিজের বিপদকে ডেকে এনো না। মহেন্দ্রনারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভিতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যে এসে ঢুকল। লীলা সভয়ে বলল, ওহ, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা! চন্দ্রবাবু যেন স্বপ্নাবিষ্টের মতো বললেন, ভয়ঙ্কর চেহারা? লীলা শিউরে উঠে বলল, মা গো, তুমি কি লক্ষ্য করে দেখনি মহারাজ যতক্ষণ এখানে ছিলেন তার চোখের পাতা একবারও পড়েনি, ঠিক যেন মরা মানুষের চোখ। আনন্দ বলল, আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠানামা করে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। চন্দ্রবাবু বললেন, তোমরা ভুল দেখেছ। মরা মানুষ কখনো চলাফেরা করে, কথা কয়? সেই কথা সত্যি, কিন্তু আমি যদি একটি রাজ্য পাই তাহলেও তোমার মহারাজা বাহাদুরকে আবার চোখে দেখতে রাজি হব না। চন্দ্রবাবু শান্ত স্বরে বললেন, আচ্ছা মা, আমি বললেও রাজি হবি না? লীলা আদর করে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বলল, তুমি বললে সব পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, ওই মহারাজা বাহাদুরের সঙ্গে তোর বিয়ে হবে, আমি কথা দিয়েছি। লীলা দারুণ বিস্ময়ে চমকে উঠল। চন্দ্রবাবু আবার বললেন, কাল সকাল 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাবার জন্য মহারাজের লোকজন আসবে। সঙ্গে আমরা কেউ থাকবো না। তোর বিয়ে হবে ওই মোহনপুরেই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে বাধ্য করল এই কথাগুলো উচ্চারণ করতে। লীলা চেয়ে রইল বিস্ফারিত চক্ষে। চন্দ্রবাবু আবার বললেন, মহারাজ বাহাদুর তোর জন্য 20 লক্ষ টাকা সম্পত্তি আমার হাতে দিয়ে গেছেন। লীলা আর কিছু বলল না, কেবল মাথা নত করে নিল।
মোহনপুর চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা ঠেকছে ফাঁকা ফাঁকা। চন্দ্রবাবুর আর কিচ্ছু ভালো লাগে না। নিজেকে তার বড় অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বৈশী এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে উচিত হয়নি কিছুতেই। না জানি তিনি লীলার চোখে হীন হয়ে পড়েছেন কতখানি। কিন্তু লীলা তো কিছুই জানে না, তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয়ই মায়াবী। সে যখনই এসেছে তখনই কি মন্ত্রগুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলতেন নিজের সমস্ত নিজস্ব। তার হাতে লীলাকে তিনি তুলে দিয়েছেন সম্পূর্ণ নিজের অজ্ঞাতসারে। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে বলতে হবে। আনন্দ যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণ থাকে। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময় সে কাজকর্মের মধ্যে ডুবে থাকে। ভুলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে একদিনে শেষ করে ফেলে। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বলো ভালো বুঝছি না। কি ব্যাপার? যাবার সময় লীলা বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসও হয়ে গেল, একটাও চিঠি এলো না। এর কারণ কি বলতে পারো আনন্দ? হয়তো তার অসুখ করেছে। আমারও সেই ভাবনা হচ্ছে। এখন কি করা উচিত বলো দেখি। মোহনপুরে নিজে একবার যাবেন নাকি? মহারাজা যদি অসন্তুষ্ট হন? কেন না, আমি গরিব তুচ্ছ পটো, সকলের সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মানে বাঁধে। তবু কিন্তু আপনার যাওয়া উচিত। এ কথা ঠিক, লীলার প্রতিও তো আমার কর্তব্য আছে। বেশ আনন্দ, কালকেই আমি মোহনপুরের উদ্দেশ্যে যাত্রা করব। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর হচ্ছে একটি ছোটোখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারের, সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাহী। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাহীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মহারাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে? আপনি ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করুন। তিনি কোথায়? ওই যে এইদিকেই আসছেন। এক প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললেন, মহাশয়ের কি চাই? একবার যদি মহারাজা বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলিকাতা থেকে। আপনি মহারাজ বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। কি সূত্রে তার সঙ্গে আপনার পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন মহারাজার সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরে কারোর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হলো, মহারাজ বাহাদুরের সঙ্গে আমার ভাইজির বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের দিকে তাকিয়ে রইলেন। বললেন, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে আমার ভাইজিও কি মহারাজের অযোগ্য? আরে না 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 মশাই, আমি সেজন্য অসম্ভব বলছি না। তবে
আমাদের মহারাজা এখনো বিবাহই করেননি। এইবারে চন্দ্রবাবুর বিস্মিত হবার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি? আমাকে কি এই কথা বিশ্বাস করতে হবে? মশাই কি বলছেন? আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এই তো সবে 23-এ পা দিয়েছেন। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজার ওই নাম। তবে কি তিনি কলকাতায় গিয়ে নাম হারিয়েছিলেন? কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? এই তো মাসখানেক আগে। ম্যানেজার এইবার হেসে বললেন, মশাই কোনো জুয়াচরের পাল্লায় পড়েছেন। আমাদের মহারাজা সবে গেল সপ্তাহে বিলেত থেকে ফিরেছেন। বিলাতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞাসা করলেন, এখানকার মহারাজা মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? একালে নাই, তবে সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজের পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেইখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতন। তারপর তার মাথার ভিতর দিয়ে খেলে গেল আর এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, আচ্ছা, মহেন্দ্র নারায়ণের কোনো ছবি আছে? ম্যানেজার হেসে বললেন, আরে আপনি তো সন্দেহভঞ্জন করতে চান। আরে বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তিচিত্র। একদিকে অঙ্গুলি নির্দেশ করে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে। তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই সব কথা চন্দ্রবাবুর কর্ণে প্রবেশ করছিল না। প্রায় বাহ্যজ্ঞানহীন হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক নেত্রে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর এই মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাত, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হলো ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাসের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, মশাই সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? সুপ্তস্থিতের মতো চন্দ্রবাবু বললেন, হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তিটি আমার বাড়িতে গিয়েছিল। পাগলের মতন প্রলাপ বকবেন না মশাই। চন্দ্রবাবু হঠাৎ হা হা করে হেসে উঠে বললেন, পাগল এখনো হয়নি, এইবার হব। বলতে বলতে তিনি অবশ হয়ে বসে পড়লেন গৃহতলে। রাত 9টার সময় চন্দ্রবাবু শেষ আহার করতেন। সেদিনও আনন্দের সঙ্গে তিনি আহারে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলকাতায় ফিরেছেন। তার মুখ থেকে সব কিছু শুনেছে আনন্দ। দুজনেরই মনের অবস্থা ভালো নয়, কারোর মুখে কথা নেই। হঠাৎ সজোরে বেজে উঠল সদর দরজার কড়াজোড়া। তারপর হলো দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা, কে দরজা খুলে দিল দেখো। হ্যাঁ, এত রাত্রে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির ওপর লঘুপদে দ্রুত শব্দ শোনা গেল। তারপরেই ছুটে ঘরের ভিতর এসে ঢুকল লীলা। কিন্তু কি মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে বহুদিনের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো গেছে ভিতরে বসে।
এবং থরথর করে কাঁপছে সারা গা। ধুলো কাদা মাখা পরনের কাপড়ে পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং সেখানে হচ্ছে সেই কাপড় যা পরে সে গেছিল মোহনপুরে। মাটির ওপর ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে বলল, জল জল দাও, নইলে এক্ষুনি আমার বুকটা ফেটে যাবে। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢক ঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেলল, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষা। আবার সে চেঁচিয়ে উঠল, খাবার দাও, খাবার দাও, নইলে আমি এক্ষুনি মরে যাব। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। সে 2 হাতে গোগ্রাসে খাবারগুলো মুখে তুলে নিয়ে খেয়ে ফেলল, কিন্তু মিটল না তার দারুণ ক্ষুধা। নিজেই হুমড়ি খেয়ে আনন্দেরও খাবার পাত্রগুলো টেনে নিল আর 2 হাতে খেতে আরম্ভ করল। এ যেন তার দুর্ভিক্ষের ক্ষুধা। চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন। পানাহার শেষ করে সে ভীতস্বরে বলে উঠল, সব কথা পরে হবে। যদি আমাকে বাঁচাতে চাও, শিগগির একজন ভালো রোজা ডেকে আনো। একটুও দেরি করো না, একটুও দেরি করো না। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি ছিল। মিনতি ভরা কণ্ঠে লীলা বলল, জ্যাঠামশাই, তোমার দুটো পায়ে পড়ি, এই ঘরে আমাকে একলা ফেলে যেও না। যাব না মা, যাব না, আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ, আমার কাছে থাকো। একলা হলে আমি আবার মরব। তোর কথার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আগেই বলেছি, এই ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং দেখাও যায় তার ভিতরটা। সেই দিকে তাকিয়ে আঁতকে উঠে লীলা অতি আর্তস্বরে আবার চিৎকার করে বলল, সে এসেছে, সে এসেছে। চন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, কে কে এসেছে রে? সে 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 তার নাম নেই, দেহ নেই। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তুমি কি পচা মরা দুর্গন্ধ পাচ্ছ না? চন্দ্রবাবু ভয় পেয়ে বললেন, কই কই পাচ্ছি না তো আমি। কিন্তু আমি পাচ্ছি। আমাকে সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? সে আমাকে আবার নিয়ে যেতে এসেছে। কোথায় কোথায় সে? আঙুল দিয়ে পাশের ঘর দেখিয়ে কাঁদন ভরা গলায় লীলা বলল, ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। পাশের ঘরের দিকে ত্রস্ত চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে সুদীর্ঘ ছায়ার মতন কি একটা দেখা যাচ্ছে বলেই তো বোধ হচ্ছে। তারপর ভালো করে দেখে বুঝলেন তার চোখের ব্রম। ওপর থেকে সমুজ্জ্বল আলোর আধার ঝুলছে। ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। বললেন, তুই ভুল দেখেছিস মা, ওই ঘরে তো কেউ নেই। 2 বাহু দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বলল, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার ছেড়ে দাও, ও আবার আমাকে নিয়ে যাবে। এমন সময় রোজাকে সঙ্গে করে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজা ভেতরে এসেই বলল, আমি এই ঘরে একটা দুষ্টু আত্মাকে অনুভব করছি। হ্যাঁ, আমার কোনো সন্দেহ নাই, দুষ্টু আত্মা, পিশাচ পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনই কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর ওপর অত্যাচার করে বেড়ায়। ভীষণ পিশাচ। আমাকে আগে ওই ঘরে বসে কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত ও সন্দিগ্ধ নেত্রে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিকে ফিরে ফিরে তাকাতে লাগল, কিন্তু সন্দেহ করবার মতো কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভিতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল
তা একমাত্র সেই জানে। কিন্তু এইবারে সে সেই দুই চক্ষু দেওয়ালে ঠেসান দিয়ে এড়িয়ে পড়ল। রোজা মাটির ওপর আসন পিড়ি হয়ে বসে মন্ত্র উচ্চারণ করতে উদ্যত হল, এবং ঠিক সেই মুহূর্তেই ঘরের ভিতর এসে ঢুকল একটা প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে বিলম্বিত আলোটা হলো নির্বাপিত। রোজা চিৎকার করে বলল, আলো আলো, শিগগিরই আর একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্ত চক্ষু। এখনই সর্বনাশের সম্ভাবনা। শিগগিরই আলো, আলো আনো, আলো শিগগিরই আলো। চন্দ্রবাবু আত্মহারার মতো এক লাফে উঠে দাঁড়িয়ে টেবিলের ওপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠল, জ্যাঠামশাই যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই। আমি তোর সামনেই আছি মা, আলোটা ও ঘরে রেখেই আবার তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের ওপর বসিয়ে দিয়েই আবার এ ঘরে ফিরে আসবেন। এমন সময় আচম্বিতে মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তেই লীলার কণ্ঠে জাগল পরিত্রাহী চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতো মাঝের দরজার ওপর ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ ও রোজা যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার বিষম চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরও বেড়ে উঠল। কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দুখানাকে এক চুল ফাঁক করতে পারল না। তারপরেই একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকের একটা দরজা খোলার শব্দ হলো, এবং তারপরেই অকস্মাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজাটা। যারা প্রাণে দরজা ঠেলছিল তারা সকলেই টাল সামলাতে না পেরে খোলা দরজার ভিতর দিয়ে ও ঘরের মেঝের ওপর পড়ে গেল হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দা যাবার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন ছিল প্রতিপদের চাঁদ, চারিদিক ধপধপ করছে। বারান্দার তলাতেই একটা ছোট্ট রাস্তা, তারপরেই একটা পুষ্করিণী এবং ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুষ্করিণীর খানিকটা জল ঘুরছিল চক্রের পর চক্র দিয়ে, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে, কিংবা কেউ ঝাঁপ খেয়ে অতলে তলিয়ে গেছে। তারপর কেটে গিয়েছে 12 বছর, অর্থাৎ এক যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে এক যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যেই সমস্ত পৃথিবীতে রক্তসাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতো হিটলারের আবির্ভাব ও অন্তর্ধান। 12 বছর পর লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে নিজের সম্পত্তি তিনি দান করে দিয়েছেন আনন্দকে, এবং আনন্দ এখন একজন ভারত বিখ্যাত চিত্রকার। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়ে বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে। এমন সময় এক ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে তাকিয়ে রইল জিজ্ঞাসু চোখে। আগন্তুক বলল, আমি মোহনপুরের মহারাজা নরেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। মোহনপুর স্মৃতিবীণার একটি পুরাতন তার নতুন করে বেজে উঠল অনেক দিন পর। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞেস করল, তা আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একখানা তৈলচিত্র আঁকবার জন্য আপনাকে মোহনপুরে ডেকে পাঠিয়েছেন। পারিশ্রমিক যা চাইবেন তাই পাবেন। আনন্দ সম্মতি জানালো। তো কবে যেতে পারবেন? আগামী রবিবার। যথাসময় আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হলো। বৈঠকখানায় বসেছিল মহারাজা বাহাদুর, অতি সদালাপী লোক। তার সঙ্গে কথা কইতে কইতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল
মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের ওপর। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থমকে গেল। বিস্ফারিত নেত্রে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হলো ছবির মুখ যেন তাকেই দেখেই নির্দয় ব্যঙ্গভরা হাসি হাসছে। মহারাজা বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন, কিন্তু কেন বলুন তো? আনন্দ তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাসার দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশেপাশে দেখবার কিছুই নেই, বন, মাঠ আর নদী ছাড়া। তখন চাঁদ উঠেছিল, খণ্ড চাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার উপর আনন্দ যেখান দিয়ে আসছিল সেখানে পথের দুই ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করেছে অন্ধকার অন্ধকার। তফাতে দেখা যাচ্ছে একটা আলো। আনন্দ খানিকটা এগিয়ে গিয়ে দেখল আলো হাতে করে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরও এগিয়ে গিয়ে বুঝল মূর্তিটা স্ত্রীলোকের। কাছে এসে দেখল লীলার মূর্তি। নিজের চোখে আনন্দ বিশ্বাস করতে পারল না। চমৎকৃত হয়ে দাঁড়িয়ে রইল, দুই চোখ বিস্ফারিত। লীলা নীরবে হাসল, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বলল, লীলা? ওষ্ঠাধরে তর্জনী রেখে লীলা কথা কইতে মানা করল আনন্দকে। তারপর ইশারা করে বলল আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হলো। লীলার পিছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করল যে আজও সেরে পড়ে আছে সেই কাপড়খানায় যা পরে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে ঝিঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতারও শব্দ হচ্ছে না। পৃথিবী যেন মরে গেছে। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলকলরল শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভিতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে দাঁড়ালো লীলা এবং আনন্দ। ঘরের মাঝখানে রয়েছে প্রকাণ্ড পালঙ্ক, চারিধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে ধরে তুলল। খাটের ওপর একেবারে শিবে হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। পরদিন প্রভাতে নদীর ধারে মোহনপুর শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন।